আজকের প্রথম কোশ্চেন দেখো, সংবিধানের কোন ধারা সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দিয়েছে? সংসদ মানে কি? সংসদ মানে হচ্ছে পার্লামেন্টের কথা বলা হচ্ছে। সংবিধানের কোন ধারা সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দিয়েছে? সংবিধান সংশোধন কত নম্বর ধারা অনুসারে হয়ে থাকে? 368 নম্বর ধারা অনুসারে হয়ে থাকে। 14 নম্বর আর্টিকেলে কী বলা হয়েছে? 14 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। ঠিক আছে, মানে সাম্যের ধারণা দেওয়া হয়েছে। যে তারপর দেখো আর একটা কথা এখানে, যে 151 নম্বর ধারা যেটা রয়েছে না, এটা অনেকের অপরিচিত লাগতে পারে, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট। যে ক্যাগ আছে আমাদের, সেই ক্যাগের মানে কত 48 148 নম্বর ধারাতে কী রয়েছে? ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এবার তার কথা বলা হচ্ছে 148-এ, কিন্তু তার যে রিপোর্ট, তার রিপোর্ট সাবমিট করার কথা, কাকে করবে, কিভাবে করবে, তার প্রসিজার কি, সেটা লেখা আছে এই 151 নম্বর ধারাতে। ঠিক আছে, এটা মনে রেখো। সেই কারণে অস্পৃশ্যতার বিলোপ সাধন হলো এটা কি? অস্পৃশ্যতা মানে হচ্ছে আনটাচেবিলিটি। এটাকে দূরীকরণের জন্য আমাদের সংবিধানে 17 নম্বর আর্টিকেলে বলা আছে। তো এই 17 নম্বর আর্টিকেলটা কি একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, তো এর অ্যান্সার হবে কি? মৌলিক অধিকার। সংবিধানের 73তম সংশোধনী কি বিষয়ক? সংবিধানের 73তম সংশোধনী কি বিষয়ক? মানে 73তম সংবিধান সংশোধনে কোন জিনিসটাকে সংশোধন করা হয়েছিল বা সংযোজন করা হয়েছিল? তো বলো, এখানে কি সংশোধন করা হয়েছিল? এখানে সংযোজন করা হয়েছিল পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে, যেটা এর আগে বলা ছিল কত 44 নম্বর ধারাতে বলা ছিল, কিন্তু এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান এতদিন পর্যন্ত ছিল না। তো এটাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় 73 নম্বর তোমার সংবিধান সংশোধনীতে, যেটা হয়েছিল 1992 সালে। এবং এটা কার সময় হয়েছিল? পিভি নরসিমহা রাওয়ের সময় হয়েছিল। হ্যাঁ, আর তোমার এর বিষয়ে মনে রেখো, এই 1992 সালেই আর একটা হয়েছিল, 73 যেমন হয়েছিল সেরকম 74টাও হয়েছিল। 74টা যেমন গ্রামাঞ্চলে যেমন পঞ্চায়েত রয়েছে, সেরকম শহরাঞ্চলে পৌরসভা রয়েছে। তো পৌরসভার ব্যাপারে বলা হয়েছিল এই 74 নম্বর সংবিধান সংশোধনে। ঠিক আছে, যেটাও কিন্তু ওই 1992 সালে হয়েছিল। এই 73তম সংবিধান সংশোধনের ফলে আমাদের যে সেখানে 11 নম্বর যে তফসিলি, সেটাকে যুক্ত করা হয়, এবং 74তম সংবিধান সংশোধনের ফলে 12 নম্বর তফসিলিটাকে যুক্ত করা হয়েছিল। এবং মনে রেখো, এই 73তম সংবিধান সংশোধনে 243 থেকে আমাদের পঞ্চায়েতের যে কার্যকাল বা কীরকমভাবে তার প্রসিজারগুলো, সেটা কোথায় বলা আছে? 243 নম্বর আর্টিকেলে, 243 থেকে 243 ও পর্যন্ত। পরবর্তী কোশ্চেন, কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানের সবথেকে বেশি পরিবর্তন করা হয়েছে? তো উত্তরটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1976 সালে। এবার এই যে এইটাকে মিনি সংবিধান মানে মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে, কারণ এত পরিমাণে এর মধ্যে চেঞ্জেস আনা হয়েছিল যে এটা স্বয়ং যে এর যে পুরো যে ড্রাফট যেটা তৈরি করা ছিল, সেটা স্বয়ং একটা সংবিধানের সমতুল্য ছিল। আর একটা সংবিধান সংশোধনের কথা তোমরা মনে রেখো, তোমার 44তম, যেটা হয়েছিল 1978 হয়েছিল। ঠিক আছে, 1978 হয়েছিল 44তম সংবিধান সংশোধন। ঠিক আছে, আর তোমার যে এখানে 44তম সংবিধান সংশোধনে কি করা হয়েছিল, যে সম্পত্তির অধিকার, সেটাকে মৌলিক অধিকার থেকে সরিয়ে 300A-তে দেওয়া হয়েছিল। এবং 42তম সংবিধান সংশোধনীতে অনেক কিছুই হয়েছিল, তার মধ্যে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটি, সেটাকে অ্যাড করা হয়েছিল। আমাদের ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর আর্টিকেলে আছে? 51A-তে আছে। ঠিক আছে, 51A-তে অ্যাড করা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটি। জাতীয় কংগ্রেসের 1889 সালের অধিবেশনে 2 জন বাংলা নারী প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন। তারা হলেন, জাতীয় কংগ্রেসের 1889 সালের যে অধিবেশন হয়েছিল, সেখানে 2 জন নারী উপস্থিত ছিল। সেটা ছিল, মনে রেখো, কাদম্বিনী গাঙ্গুলি এবং স্বর্ণ সুন্দরী দেবী। এই কাদম্বিনী গাঙ্গুলি সম্পর্কে একটা কথা বলে রাখি, ইনি ছিল প্রথম মহিলা ডাক্তার, এবং তার সাথে সাথে ইনি প্রথম গ্র্যাজুয়েটও ছিল, প্রথম স্নাতক ছিল। এবং কোথা থেকে হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিল। ঠিক আছে, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ছিলেন ইনি। ঠিক আছে, আর কি বলবো, এই যে জাতীয় কংগ্রেস তোমার হয়েছিল
জাতীয় কংগ্রেস তোমার প্রতিষ্ঠা হয়েছিল 1885-তে এবং প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি, এবং পরবর্তীকালে দাদাভাই নওরোজি হয়েছিল, মানে 1886-তে যেটা হয়েছিল, 1886-তে যেটা হয়েছিল সেটা ছিল দাদাভাই নওরোজি দ্বিতীয়। এবং মনে রেখো দাদাভাই নওরোজি ইনি ছিলেন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো একে। এবং এই দাদাভাই নওরোজি সবথেকে বেশিবার সভাপতির আসনে বসেছিলেন, ঠিক আছে। আরেকটা কথা, 85 বললাম, 86 বললাম, আরেকটা মনে রাখবে, যে 87-তে, 1900, সরি, আমি কি 1900 বললাম এর আগেরগুলো? আমি জানি না, খেয়াল করছে না। আমি যদি 1900 বলে থাকি, 1900 নয়, হ্যাঁ 1800। তো 1800 তোমার যে 87-তে একটা খুব গুরুত্বপূর্ণ সভাপতি এসেছিল যার নাম হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। হ্যাঁ, মনে রেখো, প্রথম মুসলিম সভাপতির নাম, এটা খুব এসে থাকে পরীক্ষায়। হ্যাঁ, সেটা এই 1887 নাম্বার ইয়েতে হয়েছিল। এবং আমরা এখন যেটা আলোচনা করলাম 1889 সালে কারা কারা ছিলেন বাঙালি দুই মহিলা, কাদম্বিনী গাঙ্গুলি এবং স্বর্ণসুন্দরী দেবী। সংশোধনের নিরিখে ভারতীয় সংবিধানকে কি বলা যায়? দেখো, আমাদের যে ভারতীয় সংবিধান না, এটা যারা তৈরি করেছিল তারা জানে যে এটা সময়ের সাথে সাথে পরিবর্তন করতে হতে পারে। এটা এখন যেটা লিখে যাচ্ছি এটাই যে সারা জীবন থাকবে তা কিন্তু নয়। এটাকে সময়ের সাথে সাথে পরিবর্তন, এখন নতুন নতুন অনেক ক্রাইম এসেছে, অনেক অপরাধ বেড়েছে, বা এমন অনেক কিছু হয়েছে, সময় বদলেছে, এখন অনেক কিছু বদলে গেছে। তো এই যে এই বদলে যাওয়া যে সিচুয়েশানটাকে, পরিস্থিতির সাথে মানিয়ে চলার জন্য আমাদের যে সংবিধান, সেই সংবিধানটাকেও বদলাতে হবে। তো সেই জন্য তারা আমাদের সংবিধানকে বদলানোর কিছু উপায় তারা রেখে গিয়েছিল। কত নাম্বার আর্টিকেলে রেখেছে? 368 নাম্বার আর্টিকেলে তারা রেখেছিল, ঠিক আছে। এবার মানে কথাটা হচ্ছে যে এই যে বদলানোর তালিকাটা তো তারা রেখে গিয়েছে ঠিকই, কিন্তু সেই যে নিয়মগুলো তারা বলে গিয়েছে না, সেগুলো কিন্তু যথেষ্ট কঠিন। খুব সহজে আমাদের সংবিধানকে সংশোধন করা অত সহজ ব্যাপার নয়। তো এই জন্য আমরা বলতে পারি যে সংশোধনের নিরিখে ভারতীয় সংবিধানকে কি বলা যায়? নমনীয়ত্বের থেকে কাঠিন্য বেশি, মানে ফ্লেক্সিবিলিটির থেকে রিজিড বেশি। মানে এটাকে পরিবর্তন করা অত সহজ ব্যাপার নয়। মৌলিক কাঠামোর ধারণা কিসের সঙ্গে জড়িত? মৌলিক কাঠামো, যেটাকে বেসিক স্ট্রাকচার বলা হয়ে থাকে, এই বেসিক স্ট্রাকচারের কিসের সাথে জড়িত? এটি মৌলিক অধিকারের সাথে জড়িত। এবার স্ট্রাকচারের ধারণা দেওয়া হয়েছিল 1973 সালে কেশবানন্দ ভারতী কেস, যেটা হয়েছিল 1973 সালে। যে কেসে এটা বলা হয়েছিল যে এই যে ফান্ডামেন্টাল ডিউটি বা এই যে বেসিক স্ট্রাকচারকে কখনো চেঞ্জ করা যাবে না। বেসিক স্ট্রাকচারকে তুমি চাইলে সংবিধান পরিবর্তন করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সংবিধানে যেটা মূল বক্তব্য সেইটাকে তুমি অল্টার করতে পারো না। অর্থাৎ ওর যে মূল সিদ্ধান্ত সেটাকে তুমি পাল্টে ফেলতে পারো না। তুমি কথাগুলোকে পরিবর্তন করতে পারো, কিছু নতুন সংযোজন করতে পারো, কিছু অ্যাডিশন করতে পারো, কিছু বাদও দিতে পারো, কিন্তু কখনো তার বেসিক স্ট্রাকচারকে পাল্টাতে পারো না, ঠিক আছে। নিচের কোনটি জাতীয় জরুরি অবস্থা জারির উপযুক্ত নয়? মানে কোনটার কারণে তুমি ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করতে পারো না? তুমি মানে রাষ্ট্রপতি কোন কারণের অজুহাতে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করতে পারবে না? দেখো, যুদ্ধ চললে সেই সময় তো তুমি ঘোষণা করতেই পারো। বহিঃশত্রুর আক্রমণ, কোনো বিদেশি শত্রু যদি আমাদের দেশে আক্রমণ করে, সেক্ষেত্রে একটা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা যেতে পারে। সশস্ত্র বিদ্রোহ, আর্ম রেভিলিয়ন যেটাকে বলা হয়, সেটার জন্যও তুমি করতে পারো। কিন্তু অভ্যন্তরীণ সমস্যা, ইন্টারনাল ডিস্টারবেন্স, এটার অজুহাতে কখনো কিন্তু কোনো সময় করা যাবে না। আর এই অজুহাতেই করেছিল 1975 সালে ইন্দিরা গান্ধী, ঠিক আছে, এই অজুহাতেই করেছে। ভারতীয় সংবিধানের ধারা 20 উপধারা 2-তে ডবল জিওপার্ডি এর কথা বলা হয়েছে। এটার অর্থ কী? দেখো, তোমরা হয়তো আর্টিকেল 20 সবাই পড়েছো। সেই আর্টিকেল 20-তে অ্যাকচুয়ালি 3টে ক্লজ আছে। 21 মানে একটা 1 নাম্বার ক্লজ, 2 নাম্বার ক্লজ আর 3 নাম্বার ক্লজ। 1 নাম্বার ক্লজে বলা হয়েছে, একটু টাইম লাগুক একটু বলি তোমাদের। 1 নাম্বার ক্লজে এটা বলা হয়েছে যে ধরো কোনো একটা ব্যক্তি 25-30 বছর আগে কোনো একটা এমন কিছু করলো যেটা সেই সময়ে তো অপরাধ ছিল না, কিন্তু বর্তমান যুগে সেটা কিন্তু একটা অপরাধ, সেটা এখন কিন্তু করাটা আইনত অপরাধ। তো কোনো তদন্তের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে এটা উঠে এলো যে এই ব্যক্তি
আজ থেকে 30 বছর আগে এই কাজটা করেছিল, যেটা এখন কিন্তু করলে সেটা একটা ক্রাইম, বাট তখন কিন্তু কোনো ক্রাইম ছিল না সেটা। তো সেই অজুহাতে কিন্তু তুমি ওকে কিন্তু কোনো রকম শাস্তি দিতে পারো না। কেন না, ও যে সময় কাজটা করেছিল সেই সময় কিন্তু কোনো রকম ওটা ক্রাইম ছিল না। বেশ, 2 নম্বর কথা, এখানে এই 1 নম্বর ক্লজেই সেটা বলা হয়েছে যে কোনো ব্যক্তি কোনো একটা ক্রাইম সেই সময় করেছিল, তখন দেখা গেল যে কোনো একটা চুরি করার অপরাধে তোমাকে 6 মাসের জেল হবে, কোনো কিছু চুরি করার অপরাধে। তো তখন সেই নিয়মটা চালু ছিল। সেটা ধরো সেই কেস চলছে, সেটা ধরো 15 বছর পর তোমার সেটা জানা গেল যে হ্যাঁ সত্যিই সে চুরি করেছিল। কিন্তু এখন নিয়মের অনেক পরিবর্তন হয়ে গেছে, এবং পরিবর্তন হয়েছে এরকম যে এখন যদি কেউ চুরি করে তাহলে তার যে অপরাধ যে শাস্তি দিতে হবে তাকে 1 বছর জেল খাটতে হবে, 6 মাস নয় 1 বছর জেল খাটতে হবে। তো সেই ব্যক্তিটাকে যে আজ থেকে 15 বছর আগে চুরি করেছিল, তখন যে সময় সে চুরি করেছিল তখন নিয়মটা কী ছিল, 6 মাসের জেল। তাহলে এখন যখন প্রুভ হলো যে হ্যাঁ সেই লোকটা চুরি করেছিল, তো তখন তাকে সেই সময়কার যে শাস্তি ছিল বরাদ্দ, সেই শাস্তিটাই দেওয়া হবে, নাকি আজকের শাস্তিটা দেওয়া হবে। বুঝতে পারলে? আর এটা গেল 1 নম্বরে এই দুটো কথা বলা হয়েছে। 2 নম্বরে কী বলা হয়েছে, 2 নম্বরে বলা হয়েছে এই ডবল জিওপার্টি, অর্থাৎ কোনো একটা ব্যক্তিকে একই অপরাধের জন্য একের বেশিবার শাস্তি দেওয়া যেতে পারে না। 2 বার বা একাধিকবার কিন্তু শাস্তি দিতে পারবো না, তুমি কেবল একবারই তাকে শাস্তি দিতে পারো। এবং যে ব্যক্তি একবার কোনো অপরাধের জন্য শাস্তি পেয়ে গিয়েছে তাকে তুমি একটা সাধারণ মানুষের মতো করেই তাকে ট্রিট করা হবে, ঠিক আছে? সে কিন্তু আর অপরাধী বলে গণনা করা হবে না, সেটা কিন্তু ভুল। কোনো ব্যক্তি যদি কোনো একটা কাজ করেছিল, কোনো একটা ক্রাইম করেছিল, সেটার জন্য সে শাস্তি পেয়েছে, শাস্তি পাওয়ার পর যখন সে রিলিফ হলো, মানে ছাড়া পেলো, তারপর কিন্তু তাকে কিন্তু খারাপ নজরে আর দেখলে চলবে না। আর সে কেন দেখলে চলবে না, কারণ জেলে সেই মানুষটাকে সংশোধনের কাজ করা হয়েছে, সেই জন্য জেলকে এখন দেখবে অনেক সময় বলা হয়ে থাকে সংশোধনাগার, ঠিক আছে? তাকে সংশোধন করে দেওয়া হয়েছে, তো আবার কেন তাকে অপরাধী বলবো আমরা, তাই না? মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটি কী শিরোনামে ইংরাজিতে অনুবাদ করেছিলেন? তো মাইকেল মধুসূদন দত্ত দ্য ইন্ডিগো মিরর, দেখো নীল মানে হচ্ছে ইন্ডিগো আর দর্পণ মানে হচ্ছে মিরর, দ্য ইন্ডিগো মিরর এই নামে সে নীলদর্পণ নাটকটিকে ইয়ে করেছিল। তো এই নীলদর্পণটি লিখেছিল কে, অ্যাকচুয়ালি লিখেছিল কে, দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র নীলদর্পণ লিখেছিল, ঠিক আছে? দীনবন্ধু মিত্র। এবং এই নীলদর্পণটা কী সম্পর্কিত, যে নীল বিদ্রোহ হয়েছিল, মানে নীল যারা চাষি, যে নীল চাষ করতো যারা, তাদের উপর যে অত্যাচার করতো ইংরেজরা, সেটাকেই তুলে ধরা হয়েছিল এই নাটকটিতে, ঠিক আছে? এই নীলদর্পণ নাটকটিতে, ঠিক আছে? আর এই মনে রেখো নীল বিদ্রোহ হয়েছিল কত সালে, আরে 1859, ঠিক আছে? নীল বিদ্রোহ হয়েছিল 1859। তোমাদের একটা কথা বলি, তোমরা মনে রাখবে, এই যে 1857 বিদ্রোহ, এটা তো সবাই জানো যে 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। তার ঠিক 2 বছর আগে একটা বিদ্রোহ হয়, তার ঠিক 2 বছর আগে, এটাকে বলা হতো সাঁওতাল বিদ্রোহ। আর তার ঠিক 2 বছর পরে আর একটা বিদ্রোহ হয়, সেটাকে কী বলা হতো, নীল বিদ্রোহ। তো এই 3টে বিদ্রোহ পরপর তোমরা মনে রেখো, ঠিক আছে? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 55-তে, 57-তে হলো মহাবিদ্রোহ, এবং 59-এ হলো নীল বিদ্রোহ, ঠিক আছে? তো দীনবন্ধু মিত্র লিখেছিল, এটাকে ইংরাজিতে অনুবাদ করেছিল কে, মাইকেল মধুসূদন দত্ত। তার নাম কী ছিল, দ্য ইন্ডিগো মিরর। নির্বাচন কমিশন কার অধীনে, নির্বাচন ও কমিশন কার অধীনে? অ্যাকচুয়ালি এটা কারোরই অধীনে নেই, এটা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, ঠিক আছে? এই নির্বাচন কমিশনের কথা কত নাম্বার আর্টিকেলে বলা আছে, 324 নাম্বার আর্টিকেলে এটাকে বলা হয়েছে। আর মনে রেখো আমাদের যে ভোট দেওয়ার অধিকার, 326 নাম্বার আর্টিকেলে বলা হয়েছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের কথা, ঠিক আছে? ভারতে জনগোষ্ঠীগত সুবিধা ভোগ করছে বলে বলা হয়, এর কারণ হলো, দেখো এই কথাটা একটুখানি কেমনভাবে দিয়েছে যাতে করে তোমরা বুঝতে না পারো, হ্যাঁ? এটা আমি বলি তোমাকে, আমাদের দেশে মানে আমাদের ইয়েতে কোন জনগোষ্ঠীটা, কোন এজ গ্রুপটা সব থেকে বেশি পরিমাণে রয়েছে বলো, বলো? 15 বছর নিচে, 15 থেকে 64, নাকি 65-র উপরে? দেখো আমাদের যে এজ গ্রুপটা সব থেকে বেশি পরিমাণ যে লোক রয়েছে আমাদের এখানে, সেটা হচ্ছে 15 থেকে 65 বছরের মধ্যে, ঠিক আছে? পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গ বিধান পরিষদ অবলুপ্ত হয়েছে কোন সালে? পশ্চিমবঙ্গে বিধান পরিষদ অবলুপ্ত হয়েছে কত সালে? এটা অবলুপ্ত হয়েছিল 1969 সালে। দেখো, বিধান পরিষদ আমাদের পশ্চিমবঙ্গে নেই। বিধান পরিষদকে বলা হয় লেজিসলেটিভ কাউন্সিল। যেমন আমাদের যে সদন পার্লামেন্ট, সেই পার্লামেন্টে কী কী রয়েছে? একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। ঠিক সেই রকমই আমাদের যে মানে প্রত্যেকটা রাজ্যে, সেই প্রত্যেকটা রাজ্যেও সেরকম একটা সদন থাকে। সেই সদনে কোনো কোনো রাজ্যে কি দেখা যায়? দেখো, এই যে লোকসভা যেটা, সেটা রাজ্যের ক্ষেত্রে বলা হয় বিধানসভা, কিন্তু যেটা রাজ্যসভা, সেটা রাজ্যের ক্ষেত্রে বলা হয় বিধান পরিষদ। হ্যাঁ, যেটাকে ইংরেজিতে বলা হয় লেজিসলেটিভ কাউন্সিল। একটা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি, একটা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে? আর এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি যারা মেম্বার হয় তাদেরকে কী বলা হয়? লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার বা এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, উল্টো করে লিখেছিলাম, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে? এমএলএ বলা হয়। বাট যে তোমার বিধান পরিষদ, সেই বিধান পরিষদ কিন্তু সমস্ত রাজ্যে নেই। কটি রাজ্যে আছে? 6টি রাজ্যে আছে। কোন কোন রাজ্যগুলিতে রয়েছে বলো? একটা রয়েছে তোমার অন্ধ্রপ্রদেশ, এপি, একটা হচ্ছে তেলেঙ্গানা, ঠিক আছে? তেল লিখে দিচ্ছি। আর তোমার কর্ণাটকে আছে, আর তোমরা মনে মনে ভাবো কিন্তু। আর কোথায় আছে? মহারাষ্ট্রে রয়েছে এমএইচ, আর তোমার কোথায় রয়েছে? বিহারে রয়েছে, আর 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 কোথায় রয়েছে? ইউপিতে রয়েছে, ঠিক আছে? তো এই যে 6টা রাজ্য বললাম তোমাদের, এই 6টি রাজ্যে তোমার বিধান পরিষদ রয়েছে, বাকি কারোর বিধান পরিষদ এই মুহূর্তে নেই, ঠিক আছে? স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন বলতে বোঝায় জেনারেল ইলেকশন বা লোকসভা ইলেকশনটাকেই সাধারণ নির্বাচন বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এটা প্রথম হয়েছিল তোমার 1951 সালে। কত সালে হয়েছিল? 1951 সালে। এবং 52তে এটা কমপ্লিট হয়, এবং 52 থেকেই আমাদের কিন্তু পার্লামেন্ট স্টার্ট হয়েছিল, ঠিক আছে? 52 থেকেই পার্লামেন্ট, ফার্স্ট পার্লামেন্টে যেটা লোকসভা যেটা তৈরি হয় কত সালে? 1952 সালে, ঠিক আছে? লোকসভায় বিরোধী দলের মর্যাদা পেতে হলে রাজনৈতিক দলকে অন্ততপক্ষে কত % সিট অধিকার করতে হবে? তো 10% সিট তোমাকে পেতে হবে, তবে গিয়ে তোমাকে একটা বিরোধী পক্ষ বা লিডার অফ মানে অপোজিশন পার্টি হিসেবে তোমাকে গণ্য করা হবে, ঠিক আছে? তো তো মনে রেখো, আমাদের এই মুহূর্তে অপোজিশন পার্টি কে রয়েছে? কী বলে? কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি। এবার এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এর পরিমাণ কত? সিটের সংখ্যা কত? 99। আমাদের যে টিএমসি, আমাদের রাজ্যে যে সরকার রয়েছে টিএমসি, এর কত? এর আসনের সংখ্যা কত? মানে অধিকার করে রয়েছে কত? 29টা ভোটে 29টা সিট পেয়েছে। আর এই যে আইএনসি আমাদের এই মুহূর্তে বর্তমানে একটা অপোজিশন পার্টি হিসেবে রয়েছে, ঠিক আছে? তো 10%, ঠিক আছে? পরবর্তীতে ভারতে পরিকল্পনার মূল উদ্দেশ্য কী? পরিকল্পনা কী কারণে করে থাকি? কর্মসংস্থান বৃদ্ধি, হ্যাঁ বটে। প্রধান শিল্পগুলির প্রসার, আমাদের যে ভারী শিল্প, লৌহ ইস্পাত শিল্প বা তোমার যে পেট্রোকেমিক্যাল শিল্প, এই সমস্ত শিল্পগুলোকে বৃদ্ধি ঘটানো। তারপর যে আমাদের যে বস্ত্র শিল্প, আমার মনে রেখো, আমাদের দেশে বস্ত্রশিল্পে আমরা মানে একটা নাম্বার 1 পজিশন ধারণ করতাম একসময়, ঠিক আছে? এবং কৃষি উৎপাদন বাড়ানো, অবশ্যই কৃষি উৎপাদন বাড়ানোর জন্যই আমরা যে 3য় পরিকল্পনার পর যে একটা প্ল্যান হলিডে আসে, সেই সময়ে আমাদের দেশে যে MS স্বামীনাথন ছিলেন, হ্যাঁ, যিনি রিসেন্টলি মারা গেছেন, MS স্বামীনাথন, তিনি মেক্সিকো থেকে এক ধরনের একটা হাই ইয়েল্ডিং ব্রিড ভ্যারাইটি তিনি কিন্তু এনেছিলেন। কোথা থেকে? মেক্সিকো থেকে এনেছিলেন। এবং এই ভ্যারাইটিটা দিয়ে চাষ করার ফলে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ অঞ্চলে প্রচুর পরিমাণে এক্সেসিভ পরিমাণে তোমার খাদ্য যে উপাদান, বিশেষ করে গম এবং যে ধান এবং গম, বিশেষ করে গমটা প্রচুর পরিমাণে ফলন হয়, এবং দেশের যে ভুকমারি, দেশের যে খাদ্য সংকট, সেটা অনেকটা হলেও মিটে গেছিলো। সেই কারণে আমরা এই MS স্বামীনাথনকে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলে থাকি। মনে রেখো, এটা কত সালে হয়েছিল? 1967 সালে। তো এখানে উত্তর হবে সবকটি। হ্যাঁ, এখানে উত্তর হবে কোনটি? সবকটি। কারণ আমরা প্ল্যান করার সময় এই সবকটিকেই বাড়ানো বা প্রসারের কথা বলে থাকি। ভূমি সংস্কার কিসের সঙ্গে জড়িত?
ভূমি সংস্কার বা ল্যান্ড রিফর্ম, যেটার শিডিউল নাম্বার 9-এ রয়েছে, যেটা প্রথম সংবিধান সংশোধনীতে অ্যাড করেছিলাম আমরা। সেখানে দেখো প্রজাস্বত্ব সংস্কার, মানে প্রজাদেরকে একটা মিনিমাম ল্যান্ড দিতে হবে যাতে তারা চাষাবাদ করে নিজেদের ভরপাই করতে পারে। জমির মালিকানার ঊর্ধ্বসীমা নির্ধারণ, মানে এমনটা যেন না হয় যে কোনো একটা লোকের কাছে, একটা জমিদারের কাছে মানে 2-3খানা গ্রাম রয়েছে, এত জমি তাদের, ঠিক আছে। আগেকার দিনে এরকম হতো, এক এক গোটা গোটা গ্রাম, গোটা গোটা মানে শহর তাদের আন্ডারে থাকতো। তো সেই রকমটা যেন না হয়। তো সেই কারণেই ল্যান্ড রিফর্মের সময় কী হয়েছিল, ওই যে ওদের যে একটা সিজ করে যায়, আপার লিমিট করে দেয় যে এতর বেশি তোমার ল্যান্ডের পরিমাণ যেন না থাকে, তো সেটাকে কেড়ে নিয়ে ইয়ে করা হয়েছিল। তো কারণটা বলে দিলাম। তো এর উত্তর হবে 1, 2, 3 মধ্যস্বত্বভোগী বিলোপ, মানে মাঝখানে যে দালালিগিরি করে যারা, তাদেরকেও বিলোপ করা, এটাও কিন্তু ভূমি সংস্কারের একটা কারণ ছিল। তো এর উত্তর হবে কোনটা? 1, 2, 3। ভারতে ক্ষুদ্র শিল্পগুলি সাধারণত কীরকম? ভারতের যে ক্ষুদ্র শিল্পগুলি সাধারণত শ্রম নির্ভর। ভারতের সবুজ বিপ্লব মূলত কিসের ফল? ভারতের সবুজ বিপ্লব মূলত কিসের ফল? ভারতের সবুজ বিপ্লব কৃষি উৎপাদনের নতুন পদ্ধতি। যে কৃষি যে উৎপাদন, এতদিন পর্যন্ত পুরনো তোমার বীজ, পুরনো যে সার এসব ব্যবহার করা হতো, যেগুলো মোটেও কৃষিকে বৃদ্ধি করতে সাহায্য করতো না। তো বিদেশ থেকে যখন আমরা নতুন বীজ, নতুন সার এসব আনিয়ে এলাম এবং সেগুলোকে প্রয়োগ করলাম, তখন দেখলাম ফলন আরও বেশি হচ্ছে, অনেক বেশি হচ্ছে, বহুগুণ বেড়ে গেছে। তো যার ফলে এটাকেই তো আমরা গ্রিন রেভলিউশন বলছি। তো সবুজ বিপ্লবের মূলত কিসের ফল? কৃষি উৎপাদনের নতুন পদ্ধতির ফল এটা। আমরা যদি নতুন পদ্ধতিকে না নিয়ে আসতাম, তাহলে পরে কৃষি উৎপাদন বা সবুজ বিপ্লব কখনোই হতো না। যে ব্যবস্থার মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অর্থের পরিমাণগত নিয়ন্ত্রণ করে থাকে তাকে কি বলা হয়? দেখো, রিজার্ভ ব্যাঙ্ক ক্যাশ রিজার্ভ রেশিও, বা যেটাকে বলা হয় CRR, এটা রিজার্ভ ব্যাঙ্ক নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। পরিমাণগত অর্থ মানে অর্থের পরিমাণগত নিয়ন্ত্রণ, মানে হচ্ছে মনিটারি পলিসি যেটা, সেটাকে রেগুলেট করে কিসের মাধ্যমে? এই ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর মানে হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, ওপেন মার্কেট অপারেশন। এইটা না, এইটা মার্জিন রিকোয়ারমেন্ট, এইটা তোমার ভুল হবে, এইটা হবে না। 1, 2, 3 হবে আমাদের উত্তর, ঠিক আছে। এইটা নয়, এইটা ভুল আছে। তো এই ওপেন মার্কেট ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এবং ওপেন মার্কেট অপারেশন, এই তিনটে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের তিনটে খুব প্রমিনেন্ট একটা রুল, মানে টুল, এইগুলো টুল বলা হয় এগুলোকে। এইগুলোকে ইউজ করে আমাদের দেশের যে মুদ্রাস্ফীতি সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে RBI। কিন্তু এই 4 নাম্বারটা এরকম কোনো নেই, তাদের কাছে টুল নয়। তো এর অ্যান্সার হবে কোনটা? 1, 2 এবং 3, ঠিক আছে। ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণের পিছনে যুক্তিগুলো কী ছিল? ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত করা হয়, মানে তোমরা জানো যে ইন্দিরা গান্ধীর সময় 1959 খ্রিস্টাব্দে তোমার ব্যাংকগুলোকে রাষ্ট্রীকরণ করা হয়েছিল, 14টা ব্যাংক। এবং তোমরা মনে রেখো যে ফার্স্ট রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল কোন ব্যাংকে? RBIকে করা হয়েছিল, যেটা তৈরি তো হয়েছিল, দেখো RBI যেটা, RBI তৈরি হয়েছিল কত সালে? RBI তৈরি হয়েছিল তোমার 1935-এ, হ্যাঁ। কিন্তু এটাকে রাষ্ট্রায়ত্ত করা হলো কত সালে? রাষ্ট্রের মানে এটাকে জাতীয়করণ করা হলো কত সালে? এটাকে জাতীয়করণ করা হয়েছিল 1949-এ, হ্যাঁ। ঠিক সেই রকমভাবেই যে আমাদের যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা জাতীয়করণ করা হয়েছিল 1955-তে। 1955 সালে জাতীয়করণ করা হয়েছিল এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর তোমার 1959-এ তোমার কী করা হলো, যে 1969-এ তোমার 1969 সালে, এরকম মুছেই দিই, 1969 সালে তোমার 14টা ব্যাংকে জাতীয়করণ করেছিল। কার আমলে হয়েছিল? ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল। যে এই যে জাতীয়করণের ফলে কী করা হয়? দেখো, একটা হচ্ছে আমাদের যে বিশেষ করে মেন যেটা কারণ ছিল, সেটা হচ্ছে এই যে কৃষি ও ক্ষুদ্র শিল্পের জন্য পর্যাপ্ত ঋণের ব্যবস্থা করা। এবং এটাও একটা কারণ। আরেকটা ব্যাপার হচ্ছে অর্থনৈতিক শক্তির বিকেন্দ্রীকরণ। এটা একটু ভুল আছে। বিকেন্দ্রীকরণ মানে কি বলতো? সরকার যখন কোনো কিছুকে প্রাইভেট বানিয়ে দিচ্ছে, ওটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। এই যেমন রেল বা এই যে এয়ারলাইন যেগুলো করছে, LIC, এগুলোকে সব কী করছে? প্রাইভেটাইজ করে দিচ্ছে। বিভিন্ন ধরনের ব্যাঙ্কগুলোকে বলছে যে তোমরা প্রাইভেট অপারেট করো, হ্যাঁ, আমরা আর দায়িত্ব নিতে চাই না। তো এই যে এই বিকেন্দ্রীকরণ, এটার মাধ্যমে কী হচ্ছে যে তোমার যে সরকার কী করছে, মানে তার বলতে পারো স্টেটটাকে, তার যে মানে
স্টেক যেটা ওটাকে কী বলা হয়, শেয়ারটাকে কী করছে, ছেড়ে দিচ্ছে, যাতে পরে কী হচ্ছে, ওটা প্রাইভেট হয়ে যাচ্ছে। এটা কি বিকেন্দ্রীকরণ বলা হচ্ছে। তো এখানে তো বিকেন্দ্রীকরণ করছে না, এটা বরং সরকারি মানে সরকারের আন্ডারে নিয়ে আসা হচ্ছে। কোনো জিনিস যেটা এতদিন পর্যন্ত প্রাইভেট ছিল সেটাকে সরকারের আন্ডারে নিয়ে আসা হচ্ছে। তো এইটা উল্টো হয়ে যাচ্ছে, এই বিটাকে কেটে দিলে পরে তোমার এটাও অ্যান্সার হবে। তো এখানে অ্যান্সার হবে তোমার কোনটা, উপরে সবকটি। কারণ নতুন উদ্যোগপতি যারা নতুন যারা স্টার্ট আপ করছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা একটা কারণ, এবং যারা ক্ষুদ্র এবং কৃষি তাদের পাশে, তাদেরকে লোন দেওয়ার জন্য কিন্তু এই তোমার ইয়ে করতো। প্রজেক্ট এলিফ্যান্ট কবে শুরু হয়? প্রজেক্ট এলিফ্যান্ট শুরু হয়েছিল 1992 সালে। দেখো মনে রেখো, 1972 ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এসেছিল। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এসেছিল কত সালে? 1972 সালে। এবার তার ঠিক পরের বছর অর্থাৎ 1973 সালে ফার্স্ট যেটাকে কনজারভেশন অর্থাৎ টাইগার প্রজেক্ট এসেছিল 1973 সালে। 1975 এসেছিল অপারেশন ক্রোকোডাইল। ঠিক আছে, অপারেশন ক্রোকোডাইল কত সালে? 1975। 1992 এসেছিল প্রজেক্ট এলিফ্যান্ট। 1992 এসেছিল প্রজেক্ট এলিফ্যান্ট। 2009 হচ্ছে কী বলে ওটাকে, স্নো লেপার্ড। তো এইগুলো একটু মাথায় রেখো যে কোন সময় কী ইয়ে হয়েছিল, কোন প্রজেক্টটা এসেছিলো, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। পণ্ডিত জওহরলাল নেহেরু সভাপতিত্বে পরিকল্পনা কমিশন কোন সালে গঠিত হয়েছিল? জওহরলাল নেহেরু কত সালে তোমার পরিকল্পনা কমিশনকে গঠন করেছিল? প্ল্যানিং কমিশন গঠন করেছিল কে? প্ল্যানিং কমিশন গঠন করেছিল জওহরলাল নেহেরু, এটা তো বুঝতে পারলে। এবং এটা কত সালে গঠিত হয়েছিল? 1950 সালে। তাহলে 1950 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন গঠন করেছিল। এবং মনে রেখো, এই পণ্ডিত জওহরলাল নেহেরুই ছিলেন প্রথম এর সভাপতি। ঠিক আছে, কেন না, কারণ প্ল্যানিং কমিশনের যে প্রধানমন্ত্রী হয় সেই কিন্তু বাই ডিফল্ট তার প্রধান চেয়ারম্যান হয়ে থাকে। ঠিক আছে, আর মনে রেখো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা সেটা এসেছিল 1952 সালে। 1952 সালে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, আর তো চলো পরের কোশ্চেনটাতে। নিচের কোন রেটটি রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারণ করে না? রিজার্ভ ব্যাঙ্ক আমি বলেছি সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, আর রেপো রেট। এই রেপো রেটের পুরো নাম হচ্ছে রিপারচেস এগ্রিমেন্ট। কিন্তু প্রাইম লেন্ডিং রেট এটা কিন্তু আরবিআই ইয়ে করে না। ঠিক আছে, তো এই কটা ছিল। আরও কি আছে কোশ্চেন? ঠিক আছে, তো এই কটাই কোশ্চেন আজকে আমাদের ছিল। তো ভালো করে তৈরি করে নাও, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা দেখবে যে অ্যাজ ইউজুয়াল যেরকম কোশ্চেন আসে সেরকম ধরনের নিয়ে আসেনি, একটুখানি হার্ডের দিকই ছিল, একটুখানি অ্যানালাইসিস টাইপের, যেগুলো তোমরা সহজে ফ্যাকচুয়াল কোশ্চেন যেগুলো তোমরা দেখে থাকো যে কত সালে হয়েছিল, এটার চেয়ারম্যান কে, এই টাইপের কোশ্চেন একটুখানি নয়, এগুলো একটুখানি তোমাকে ডিসাইড করতে হবে যে হ্যাঁ কোনটা উত্তর হতে পারে বা হতে পারে না। তো এই ধরনের কোশ্চেন আজকালকার দিনে খুব ট্রেন্ডে এসেছে, এরকম টাইপের স্টেটমেন্ট টাইপের কোশ্চেনগুলো। তো কেমন লাগলো জানিও, পরের ক্লাসে আবার দেখা হবে। ওকে, বাই।